Hello my dear class 12 students, welcome all of you to a new English online class. আজকের এই ক্লাসটাতে আমরা স্ট্রং রুটসের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে, তাহলে তোমরা আগের বিষয়গুলোর সঙ্গে এই বিষয়টাকে রিলেট করতে পারবে। এবার বলছে, দেখো বলছে দ্য হাই প্রিস্ট অফ Rameswaram temple, Pakshi Lakshman Shastri, was very এখানে ক্লোজ ফ্রেন্ড টু মাই ফাদার্স, এইটা হবে ক্লোজ। তোমাদের সেটা একটু টাইপিংয়ে হয়তো মিস্টেক হয়েছে বইটাতে। তো বলছে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, বলছে যে রামেশ্বরম শিব মন্দিরের প্রধান পুরোহিত, প্রিস্ট মানে পুরোহিত, প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী was a very close friend to my fathers, মানে আমার বাবার খুবই অন্তরঙ্গ বা খুবই কাছের বন্ধু ছিল। One of the most vivid memories of my early childhood is of two men, বলছে যে আমার একদম মানে আর্লি চাইল্ডহুড মানে কি, আর্লি চাইল্ডহুড মানে হচ্ছে যে অতি শৈশব, মানে আমার অতীব শৈশবকালের স্পষ্ট মেমোরির মধ্যে একটা মেমোরি হলো কি ওই দুজন মানুষকে নিয়ে। কি মেমোরিটা বলছে যে ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, বলছে প্রত্যেকে যেন স্পিরিচুয়াল অ্যাটার বলতে মানে স্পিরিচুয়াল অ্যাটার এখানে বলতে চাইছে যে ট্র্যাডিশনাল অ্যাটার, এটা ট্র্যাডিশনাল অ্যাটার মিনস অ্যাকচুয়ালি এখানে যে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে অ্যাটার বলতে পোশাক, আর ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্য বলতে আগের কোনো একটা জিনিসকে ফলো করা, যে জিনিসটা কখনো পুরনো হয় না। যেমন আগেও মুসলিম কমিউনিটির মধ্যে যে পাঞ্জাবি পরাটা যেন একটা ট্র্যাডিশন, কেন পূর্বপুরুষরা পরে আসছে, আমরা এখনকার জেনারেশনও আমরা ওই পাঞ্জাবিটাকে পরি বিশেষ করে নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে। তো ওই রকম বলছে যে একটা ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থাতে তারা কি করত, তারা যে আধ্যাত্মিক বিষয় নিয়ে ডিসকাস করতো, আলোচনা করত, সেই বিষয়টা, সেই মেমোরিটা হচ্ছে আমার মনে পড়া বা আমার মনে পড়ছে যে সমস্ত স্পষ্ট মেমোরিগুলো, তার মধ্যে অন্যতম একটা ছিল হচ্ছে বাবা এবং লক্ষ্মীরতন পক্ষী লক্ষণ শাস্ত্রীর মধ্যে যে স্পিরিচুয়াল ম্যাটার, এই নিয়ে কথোপকথনের বিষয়টা। when I was old enough to ask question, যখন আমি প্রশ্ন করার মতো বয়স যখন আমার হয়েছিল বা আমি যখন প্রশ্ন করার মতো সাবালক হয়েছিলাম, I asked my father about the relevance of prayer, আমি আমার বাবাকে প্রেয়ার বা নামাজের যে তাৎপর্য সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, বলছে আমার বাবা উত্তর দিয়েছিলেন বা উত্তর দিত যে প্রেয়ারের মধ্যে কোনো রহস্যজনক বিষয় নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, বরং প্রার্থনা মানুষের আত্মার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। কমিউনিয়ন মানে হচ্ছে স্থাপন করা, একটা আলাপ আলোচনা। when you pray, যখন তুমি প্রার্থনা করবে, he said, সে বলল, you transcend your body and become, মানে তখন তুমি you transcend your body মানে বলতে চাইছে যে যখন তুমি তোমার বডিটাকে কি করবে, ট্রান্সেন্ড মানে হচ্ছে অতিক্রম করা, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার বডিটাকে অতিক্রম করতে পারবে বা অতিক্রম করবে, অ্যান্ড বিকাম আ পার্ট অফ কসমস, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশে পরিণত হবে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা কি না কোনো রকমের স্বাস্থ্য, বয়স বা ধর্ম বর্ণ এর ভেদাভেদ জানে না।
অর্থাৎ তিনি এখানে বলতে চাইলেন যে যখন তুমি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করবে, হোয়েন ইউ প্রে হি সেড, সে বলতো যখন তুমি ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করবে তোমার দেহ পার্থিব জগৎ অতিক্রম করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাবে। ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, অর্থাৎ তোমার শরীর কি হবে, তোমার শরীর পার্থিব জগৎ অতিক্রম করে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাবে, যেখানে ধন সম্পদ, বয়স, ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদির কোনো ভেদাভেদ নেই বা থাকবে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মানে আমার বাবা কি করতো, এই যে কঠিন জটিল যে আধ্যাত্মিক ধারণাগুলো ছিল সেগুলোকে খুব সহজ সাদামাটা তামিল ভাষাতে, ডাউন টু আর্থ তামিল মানে হচ্ছে খুব সাদামাটা তামিল ভাষা, যে ভাষাতে তামিল মানুষরা সাধারণত আঞ্চলিক তামিল ভাষাতে মানুষরা কথা বলে। আমরা পড়ার জন্য একরকম ভাষা ইউজ করি এবং আমাদের আঞ্চলিক ভাষাটা একরকম। যখন আমরা আমাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা ঠিক যেরকম ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি, সেই একদম সহজ কথ্য একদম সাদামাটা তামিল ভাষাতে আধ্যাত্মিক জটিল আধ্যাত্মিক বিষয়গুলো খুব সহজ সাদামাটা ভাষাতে তিনি আলোচনা করতেন বা বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম ইন হিজ ওন প্লেস, তিনি নিজস্ব সময় এবং নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি সত্যি সত্যি যে জায়গাটাতে আছেন, অর্থাৎ নিজস্ব সময়ে নিজস্ব জায়গায় প্রকৃত সে কি, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, আর মানে সে যে স্টেজে পৌঁছাক না কেন, কি বলতে চাইছে যে সেটা গুড অর ব্যাড, ভালো হোক বা খারাপ, every human being is a specific element within the whole of the manifest divine being। এখানে ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ করা বা প্রকাশ হওয়া, ডিভাইন বিং মানে হচ্ছে ভগবান। ডিভাইন বিং মানে এখানে ভগবানকে বোঝানো হয়েছে। আসলে তিনি এখানে বলতে চাইলেন যে মানে আমরা ভালো বা মন্দ যে অবস্থাতে পৌঁছাই না কেন, প্রত্যেকটা জিনিসে কি আছে, প্রত্যেকটা জিনিসই বলছে যে পরিপূর্ণভাবে একটা ঐশ্বরিক শক্তির একটা সুনির্দিষ্ট অংশ। মানে আমরা নিজস্ব জায়গায় নিজস্ব সময়ে আমরা সত্যি সত্যি যেরকম সেরকমই যদি আমরা থাকি, বা আমরা যদি একটা স্টেজে পৌঁছাই, যে স্টেজটা ভালো হোক বা খারাপ, আমরা যে অবস্থাতেই পৌঁছাই না কেন ভালো বা খারাপ, আমরা প্রত্যেকেই একদম স্পষ্টভাবে যে আমরা এই যে মানে ঐশ্বরিক একটা শক্তি আছে, ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক যে শক্তি, সেই শক্তির আমরা একটা অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, সুতরাং বাধা বিপত্তি, দুঃখ কষ্ট, আপদ বিপদে ভয় করবে না। কেন ভয় করব? হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, বলছে যখনই সমস্যা আসবে তখনই চেষ্টা করবে যে তোমার সাফারিংসের কারণ কি, তোমার সাফারিংসের প্রাসঙ্গিকতা কি, সেইটা নিয়ে তুমি বোঝার চেষ্টা করবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূলতা সবসময় একটা আত্মসন্ধানের সুযোগ দেয়। এখানে ইন্ট্রোস্পেকশন মানে আত্মসন্ধান বা আত্মদর্শন। অ্যাকচুয়ালি যখন আমরা কোনো না কোনো বিপদে পড়ি, ওই বিপদের কারণটাকে যদি আমরা খোঁজার চেষ্টা করি যে আমরা কেন বিপদে পড়লাম, বা আমরা কোনো একটা কিছুতে ফেলিওর হয়েছি বা কোনো একটা কিছু করতে পারিনি, সেটার পিছনে যদি আমরা কারণটাকে খুঁজে বের করতে পারি, তবে আমরা সেই প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো। যে আমাদের যে কারণটা আমাদের ঘটার জন্য আমরা প্রতিকূল অবস্থাতে বা আমরা কঠিন সময়ের মধ্যে পড়েছি, সেই অবস্থাটাকে আমাকে বুঝতে হবে এবং পরবর্তীতে সেই অবস্থাটাকে থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা যদি সেই অবস্থাটাকে যদি খুঁজে পাই, তাহলে কিন্তু আমরা সেই প্রতিকূলতাটা কাটিয়ে উঠতে পারবো। এটা এখানে এইটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে। অ্যাকচুয়ালি এখানে এপিজে আব্দুল কালাম হ্যাজ আন্ডারস্টুড দ্য রেলিভেন্স অফ প্রেয়ার ফ্রম হার ফাদার।
তার বাবার কাছ থেকে যে প্রেয়ারের রেলিভেন্সটা কি সেই বিষয়টা জানতে পেরেছিল। এরপরে স্পিরিচুয়াল কনসেপ্টের আরও বিষয়টা ক্লিয়ার হচ্ছে পরবর্তী অংশগুলো নিয়ে। বলছে এরপরে যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। বলছে তোমার কাছে সাহায্য ও পরামর্শ নিতে যারা আসে তাদের এ কথা বলো না কেন? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই সোলজার্স অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। আর তিনি আমার কাঁধের উপর হাত রাখতেন এবং সোজা আমার চোখের দিকে তাকিয়ে থাকতেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছু সময় পরে সে কিছুই বলতো না। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, যেন তিনি আমার সক্ষমতাটাকে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যে আমি তার যে কথাগুলো, অর্থাৎ আমি তার আধ্যাত্মিকপূর্ণ যে কথা, স্পিরিচুয়াল যে কনসেপ্ট বা যে কথোপকথন, যে কথাগুলো, সে কথাগুলো বুঝতে পারবো কিনা এই বিষয়টা ভেবে, এই বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করেই হয়তো তিনি চুপ থাকতেন। দেন হি আনসার্ড ইন এ লো অ্যান্ড ডিপ ভয়েস। তারপরে তিনি খুব আস্তে কিন্তু গভীর একটা স্বরে উত্তর দিতেন। হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। আর তার এই উত্তরটা আমাকে একটা অদ্ভুত এনার্জি, একটা অদ্ভুত শক্তি দিত এবং একটা অদ্ভুত উৎসাহ দিত। হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, যখনই কোনো একজন মানুষ একাকিত্ব বোধ করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিক কারণেই দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তখনই সে কোম্পানি অর্থাৎ সঙ্গীর খোঁজ করে বা সঙ্গী খুঁজতে শুরু করে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল, যখনই তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামন, তখনই তারা কাউকে না কাউকে খোঁজে টু হেল্প দেম, তাদের সাহায্য করার জন্য, অর্থাৎ কারো কাছ থেকে সাহায্য পাবে। যখন আমরা কোনো না কোনো সমস্যাতে পড়ি, সেই সমস্যার সমাধান করতে পারবে এমন মানুষকে যেমন আমরা খোঁজ করি, ঠিক তেমনই বলছে যে কোনো একজন যখন সমস্যা পড়ে তখন সে চেষ্টা করে কাউকে খোঁজার যে তার সমস্যাটা সমাধান করতে পারবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখনই তারা একদম প্রবল সংকটের মধ্যে পড়তেন, যখনই তারা প্রবল সংকটের মধ্যে পড়ে বা প্রবল মানে অসুবিধার মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, তখনই তারা কাউকে না কাউকে পথ প্রদর্শক হিসেবে খোঁজে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. বলছে যে প্রত্যেক, এখানে রিকারেন্ট মানে হচ্ছে বারবার ঘটে, পুনরাবৃত্তি ঘটে, বারবার ঘটে এমন। এখানে অ্যাঙ্গুইশ মানে হচ্ছে মর্মবেদনা, লঙ্গিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত থাকা বা চাহিদা, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, তার নিজস্ব একান্ত একটা সাহায্যকারী খোঁজে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা বিপদে পড়ে, ইন ডিস্ট্রেস মানে হচ্ছে বিপদে পড়ে, যে সমস্ত মানুষের বিপদে পড়ে আমার কাছে আসে, আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার ইফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্স উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আই অ্যাম বাট এ গো বিটুইন মানে প্রায় মানে মধ্যস্থতাকারী ব্যক্তি, মানে মাঝামাঝি থাকে যে ব্যক্তি, সে ব্যক্তি, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি এ মিডিয়েটার হু অ্যাক্ট বিটুইন টু পারসন অ্যাজ এ লিঙ্ক, মানে দুজন বিভিন্ন ব্যক্তির মধ্যে সংযোগ সূত্র স্থাপনকারী একজন ব্যক্তি, যাকে আমরা বলি মধ্যস্থতাকারী। যে সমস্ত মানুষেরা বিপদে পড়ে আমার কাছে আসে, আমি তাদেরকে সেই যে সে অপশক্তির থেকে বেরোনোর বা পরিত্রাণের উদ্দেশ্যে আমি তাদেরকে কি করি, আমি তাদের যে প্রেয়ার এবং অফারিংস অর্থাৎ পূজা এবং নামাজ বা প্রার্থনা এর মানে দ্বারা সাহায্যের একটা মাধ্যম হিসাবে থাকি। মানে আমি তাদেরকে ওই প্রেয়ার্স বা অফারিংস এর মধ্যে দিয়ে, স্পিরিচুয়াল কনসেপ্ট এর মধ্যে দিয়ে আমি তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করি এবং আমি মধ্যস্থতা মধ্যে থাকি। তারপরে বলছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ টু অল, বলছে এটা সঠিক পন্থা নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, আর এটাকে
কখনোই অনুসরণ করা উচিত নয়। অন মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। বলছে যে প্রত্যেককে মানে কোনো একজনকে অবশ্যই পার্থক্যটা বুঝতে হবে। এ ফিয়ার রিডেন ভিশন মানে একটা ভিশন অফ ডেস্টিনি মানে ফিয়ার রিডেন মানে হচ্ছে যে ভয়পূর্ণ বা একটা ভয়াল যে ভাগ্যর বা ভাগ্য ভয়াল যে ভাগ্য বা লিখন ভয়াল যে ভাগ্য লিখন এবং একটা ভিশন দ্যাট এনেবলস আস টু সিক মানে একটা ভিশন যেটা কিনা আমাদেরকে সক্ষম করে তুলবে আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট মানে আমাদের যে এনিমি সেটাকে খুঁজে বার করতে অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ মানে আমাদের অন্তরের মধ্যে থাকা যে শত্রু সেই শত্রুটাকে খুঁজে বার করতে পারবে। অর্থাৎ বলছে মানুষের নিশ্চয় ভয়ঙ্কর একটা ভাগ্যলিখন এবং অন্তরের শত্রু খোঁজার একটা পরিপূর্ণ ক্ষমতা অর্জনের যে দূরদর্শিতার মধ্যে পার্থক্য বোঝা উচিত। মানুষের অবশ্যই একটা মানে ভয়পূর্ণ ভাগ্যলিখন এবং অন্তরের শত্রু খোঁজার পরিপূর্ণ ক্ষমতা অর্জনের যে দূরদর্শিতা মধ্যে একটা পার্থক্য আছে সেটা বোঝা উচিত। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডেজ অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন। বলছে যে আমার মনে আছে বা আমার মনে পড়ে যে আমার পিতা সকাল 6টার সময় মানে খুব ভোরবেলায় 4টে নাগাদ নামাজ পড়ে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ পড়ে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে অবস্থিত আমাদের নারকেল বাগানে নামাজের পর তিনি হাঁটাহাঁটি করতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. বলছে আর তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন মতো নারকেল তার কাঁধে ঝুলিয়ে নিয়ে বা কাঁধে বেঁধে নিয়ে। Only then would he have his breakfast. আর ঠিক তারপরে তিনি তার ব্রেকফাস্ট করতেন বা তিনি তার প্রাতরাশ করতেন। This remained his routine even when he was in his late 60s. বলছে যখন তিনি মানে 60 বছর যখন তার বয়স পার হয়ে গেছিল তারপরও তিনি এই যে রুটিনটা সকালে তিনি উঠতেন, সকালে নামাজ পড়তেন অর্থাৎ ফজরের নামাজ পড়তেন, ঠিক তারপরে তাদের নিজের যে নারকেল বাগান আছে সেই 4 মাইল দূরে নারকেল বাগানে হেঁটে যেতেন এবং সেখান থেকে নারকেল কাঁধে করে নিয়ে বাড়ি আসতেন এবং তারপরে প্রাতরাশ করতেন। এই রুটিনটা লাইফস্টাইলটা তিনি তার মানে বয়স 60 হওয়ার পরও 60+ হওয়ার পরও তিনি এই রুটিনটা মেনটেন করেছিলেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. বলছে যে থ্রো আউট মাই লাইফ মানে আমার সারা জীবন ধরে I have tried আমি চেষ্টা করেছি টু ইমিউলেট মাই ফাদার আমার বাবাকে অনুসরণ করা ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার নিজের যে বিজ্ঞান এবং প্রযুক্তির জগৎ সেই প্রযুক্তির জগতে আমি আমার বাবার চিন্তাধারাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিভোর্ড টু আন্ডারস্ট্যান্ড আই অ্যাম এন্ডিভোর্ড মানে হচ্ছে এখানে ট্রাই করা চেষ্টা করা আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড বোঝার দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার আমার বাবার বা আমার পিতার দ্বারা আমার কাছে যে মৌলিক যে সত্য বিষয়গুলো আমার বাবার দ্বারা আমার সামনে প্রকাশ করা যে মৌলিক সত্যগুলো সেগুলোকে আমি বোঝার চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করেছি অ্যান্ড ফিল কনভিন্সড এবং সেগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করেছি দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার যে অবশ্যই এখানে অর্থাৎ আমাদের এখানে একটা স্বর্গীয় একটা শক্তি আছে বা একটা ঐশ্বরিক শক্তি আছে দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন মিজারি মেলানকলি অ্যান্ড ফেলিওর যেটা কি না কি করতে পারে আমাদের যে কনফিউশন আছে
আমাদের যে দুঃখ দুর্দশা আছে, আমাদের যে কষ্ট আছে এবং আমাদের যে ব্যর্থতা আছে সেগুলোকে ওভারকাম করতে পারে, ওভারকাম করতে সাহায্য করে বা ওভারকাম করায় বা আমাদেরকে মুক্ত করে। অ্যান্ড গাইড ওয়ান টু অনস ট্রু প্লেস, এবং একজনকে বা এবং কি করে, এবং এটা আমাদেরকে সত্য আসনে প্রতিষ্ঠিত হওয়ার পথ দেখায়। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, আর যদি একবার কোনো একজন তার যে মানসিক এবং দৈহিক বন্ধনটাকে ছিন্ন করতে পারে, এখানে সাবস মানে হচ্ছে বেরিয়ে আসতে পারে, আবার ছিন্ন করতে পারে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে তবে সে মুক্তি, সুখ এবং মানসিক শান্তির পথ খুঁজে পাবে। আমরা এই যে 3টে স্ট্যাঞ্জা পড়লাম তার মধ্যে প্রথম স্ট্যাঞ্জা এবং দ্বিতীয় স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যে এপিজে আব্দুল কালামের বাবা অর্থাৎ জয়নুল আবদিনের যে স্পিরিচুয়াল কনসেপ্টটা কেমন ছিল সেই পুরো কনসেপ্টটা আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জন্য তোমাদের এই গল্পটার নামকরণ কেন স্ট্রং রুটস করা হয়েছে সেই নিয়ে আমরা পরবর্তীতে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, এবং তারপরে তোমাদের জন্য আমরা একটা সাজেশন ভিডিও করে দেবো এখান থেকে, যে প্রশ্নগুলো তোমরা সারা বছর ধরে প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ।